WBJEE 2024-এর আরও কিছু কোশ্চেন আমরা আজকে আলোচনা করতে চলেছি এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে ক্র্যাশ কোর্স ডিসেম্বর 2024 থেকে মার্চ 2025 ডিউরেশনের মধ্যে যেটা আমরা আনতে চলেছি তার যাবতীয় ম্যাটেরিয়াল তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যেতে পারো। তো টেলিগ্রাম গ্রুপটায় তোমরা জয়েন করে রাখবে। যে রেগুলার কোর্স রয়েছে 2026-এর JEE-কে টার্গেট করে, তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং সেখানে ডিটেলস পেয়ে যেতে পারো। তো আজকের প্রথম কোশ্চেন আমরা শুরু করছি। এই হচ্ছে প্রথম প্রশ্ন। এখানে কি বলেছে যে অপরিবর্তনীয় দৈর্ঘ্য a+b বিশিষ্ট একটি সরল রেখা এমনভাবে সঞ্চরণশীল যে তাদের প্রান্তবিন্দু দুটি স্থির ও পরস্পরের উপর লম্ব রেখায় আছে। যে বিন্দুটি ওই রেখাকে a ও b দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ছেদিতাংশে বিভক্ত করে তার সঞ্চারপথ কী হবে? তো মনে করা যাক যে এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এর ওপর এই একটা সরল রেখা যার দৈর্ঘ্য হচ্ছে a+b। এই পার্টের দৈর্ঘ্য হচ্ছে ছেদিতাংশ অংশের দৈর্ঘ্য হচ্ছে a+b। মনে করি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট p এর কোঅর্ডিনেট হচ্ছে h, k, যেটা কিনা এই সরল রেখার এই অংশকে a এবং এই অংশকে b পার্টে ভাগ করলো। তো এবার প্রশ্ন হচ্ছে যে p বিন্দুর সঞ্চারপথ কি হবে? একটি অধিবৃত্ত, একটি বৃত্ত, উপবৃত্ত নাকি একটি পরাবৃত্ত? দেখো, সেই জন্য খুবই সিম্পল একটা অ্যাপ্রোচ আমরা ফলো করতে যাচ্ছি। সেজন্য কি করব, p বিন্দু এর এক্স অ্যাক্সিসের প্যারালাল এবং ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এই দুটো পার্টকে আমরা সিম্পলি ড্র করে নিচ্ছি। তাহলে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশের লেন্থ কি হবে? h হবে এবং এই অংশের লেন্থ কি হবে? k হবে। ঠিক আছে? এবং যদি এই মাঝের অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলও থিটা হবে। এই শুধুমাত্র এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা খুব সহজে এটাকে সলভ করতে পারি। তো এই উপরের ট্রায়াঙ্গেলটার থেকে যদি আমি লিখি যে h/a ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে cos থিটা, এই ওপরের ট্রায়াঙ্গেল। এবং এই নিচের ট্রায়াঙ্গেল থেকে যদি লেখা হয় তাহলে k/b ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে সাইন থিটা। ঠিক, এবার জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কি হয়? 1। তো এখানে জাস্ট আমরা যদি সাবস্টিটিউট করে দিই h²/a² প্লাস k²/b² ইজ ইকুয়ালস টু 1, যেটা আর কিছুই নয় x² প্লাস y² ইজ ইকুয়ালস টু 1। তার মানে এর সঞ্চারপথ কি হবে? একটি উপবৃত্ত বা এলিপস। খুব সহজেই আমরা এই কোশ্চেনকে সলভ করে ফেলতে পারলাম। জাস্ট এই গ্রাফিক্যাল অ্যাপ্রোচ এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে কোশ্চেনটাকে খুব সহজেই সলভ করা গেল। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্নে এখানে কি বলেছে যে একটি বৃত্তের জ্যাদ্বয় AB এবং CD একটি বিন্দু P তে সমকোণে ছেদ করে। AP, PB, CP এবং PD এর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? দেখো, একটা এই হচ্ছে আমার সার্কেল দেওয়া আছে, মনে করো এটা একটা সার্কুলার শেপ। তো এখানে এই হচ্ছে আমার সেন্টার, মনে করি সেন্টার XY। ঠিক আছে? এবার বললো যে দুটো জ্যা AB এবং CD, মনে করো যে এই হচ্ছে AB এবং এই হচ্ছে CD। তো এটা হচ্ছে A, B, এটা হচ্ছে C এবং D। দুটো জ্যা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, মনে করি এই বিন্দুটা হচ্ছে P। এবার মনে করো যে সেন্টার এটা হচ্ছে আমার E। ঠিক আছে? তাহলে এখন CP, AP, PD এবং PB এদের দৈর্ঘ্য দেওয়া আছে। এদের দৈর্ঘ্য হচ্ছে AP এর দৈর্ঘ্য হচ্ছে 2। তো একবার জাস্ট লিখে নিচ্ছি, AP ইজ ইকুয়ালস টু 2, দেন PB ইজ ইকুয়ালস টু 6, CP ইজ ইকুয়ালস টু 3 অ্যান্ড PD ইজ ইকুয়ালস টু 4। তো এবার এই যে AB এবং CD পরস্পরের উপর লম্ব, তো আমরা এটাকে এইভাবে ভাবতে পারি যে এটা কোথাও না কোথাও এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের মতন কাজ করছে। তো উইথ রেসপেক্ট টু দ্যাট যদি আমি P-কে 0, 0 কনসিডার করি, P-কে যদি 0, 0 মানে মূল বিন্দু হিসাবে যদি ভাবি, তাহলে A বিন্দু, B বিন্দু, C এবং D বিন্দু এদের স্থানাঙ্ক আমরা রেসপেক্টিভলি বের করে দিতে পারি। সো A বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,2 হবে এবং B বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে, B বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, -6।
সিমিলারলি সি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে -3,0 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 4,0। এবার এখানে সবগুলোই যদি আমি জাস্ট জয়েন করি, যে এ ই এই অংশ, ই এবং সি পরস্পরকে যদি জয়েন করা যায়, বি এবং ইকে যদি জয়েন করা যায়, এবং ডি এবং ইকে যদি জয়েন করা যায়, তার মানে এই সবগুলোই হচ্ছে বৃত্তটার কি ব্যাসার্ধ। তার মানে কি সিই ইজ ইকুয়ালস টু এই ইজ ইকুয়ালস টু বিই ইজ ইকুয়ালস টু ডিই। এবার দুটো দুটো করে অ্যাট এ টাইম নেব এবং ফাইন্ড আউট করার চেষ্টা করব এক্স ওয়াই এর ভ্যালু। টার্গেটটা কি, যদি এক্স ওয়াই এর ভ্যালু বের হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি যে কোনো একটা রেডিয়াসকে কনসিডার করে এর ব্যাসার্ধ, এর যে দৈর্ঘ্যটা সেটা বের করে দেওয়া যেতে পারে। তো তো আমি যদি এবার সিই এবং ডিই, দ্যাট ইজ সিই ইজ ইকুয়ালস টু ডিই, এই সম্পর্কটাকে যদি কনসিডার করি তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, সিই মানে এখান থেকে আসছে এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিই, মানে 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফার্দার যদি সিম্পলিফাই করা হয় এবং বোথ সাইডে স্কোয়ার রুটকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 মাইনাস 8x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিম্পলিফিকেশন করার পরে কি পাবো, 14x ইজ ইকুয়ালস টু 7, 14x ইজ ইকুয়ালস টু 7। তো x ইজ ইকুয়ালস টু হাফ, ঠিক, x ইজ ইকুয়ালস টু হাফ। এইবার নেক্সট যদি বিই ইজ ইকুয়ালস টু এই কে কনসিডার করা হয় তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাচ্ছি হচ্ছে সেম প্রসেস যদি ফলো করা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 স্কোয়ার। একে যদি ফার্দার সিম্পলিফাই করা হয় তাহলে পাবো হচ্ছে -4y প্লাস 4, আর এই সাইড থেকে পাবো হচ্ছে 12y প্লাস 36। সো এখান থেকে কত পাচ্ছি, -16y ইজ ইকুয়ালস টু 32, তাহলে y ইজ ইকুয়ালস টু -2। তাহলে বেসিক্যালি আমি সেন্টারের কোঅর্ডিনেটটা কি পাচ্ছি, x ইকুয়ালস টু হাফ, y ইজ ইকুয়ালস টু -2, এটাই হচ্ছে আমার সেন্টার ই। এবার যে কোনো একটা পয়েন্টকে যদি কনসিডার করি, সাপোজ একেই কনসিডার করলাম, তাহলে এ এবং ই এর দৈর্ঘ্য কত হবে, এর কোঅর্ডিনেট আছে 0,2 এবং ই এর কোঅর্ডিনেট হচ্ছে এটা, তাহলে এখান থেকে কত পাবো, হাফ মাইনাস 0 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তো এখান থেকে 1/4 প্লাস এখান থেকে আসছে 16, সো এটাকে যদি সিম্পলিফাই করা হয় 65/2, এটা আছে অপশন নাম্বার বিতে, অপশন নাম্বার বি 65/2 কারেক্ট। তো খুব সহজেই কোশ্চেনটাকে সলভ করা গেল, বেসিক ইনটিউশনের উপর বেস করেই কোশ্চেনটাকে আমরা ডিল করতে পারছি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এই হচ্ছে পরবর্তী কোশ্চেন। এখানে বলেছে যে 2x মাইনাস ওয়াই প্লাস 3z প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, এই প্লেনটিকে আরেকটি প্লেন দেওয়া আছে, এর তলের সঙ্গে ছেদিত রেখার সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলো, নতুন এই অবস্থানে তলটির সমীকরণ কি হবে। তো মনে করো যে এখানে একটা প্লেন দেওয়া আছে এইরকম, আরেকটা প্লেন হচ্ছে সাপোজ এই আরেকটা প্লেন, তো এই হচ্ছে সেকেন্ড প্লেন। তো এদের ইন্টারসেক্ট কোথায় করলো, ইন্টারসেক্ট করলো এই সরলরেখা বরাবর, ডটের যে সরলরেখাটা সেটা বরাবর। তো এখানে কথা হচ্ছে যে ফার্স্ট যে প্লেনটা দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে ফার্স্ট প্লেন, আর এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ড প্লেন। তো এদের দুটোর ইন্টারসেকশন হচ্ছে এই স্ট্রেট লাইনটা। এবার এই স্ট্রেট লাইনের সাপেক্ষে ফার্স্ট প্লেনকে, ফার্স্ট যে প্লেনটা আছে তাকে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলো এই সরলরেখার সাপেক্ষে। তাহলে নতুন পজিশনে এই প্লেনটির সমীকরণ কি হবে। তাহলে নতুন পজিশনে প্লেনটির সমীকরণ বের করার আগে কি করতে হবে, এখানে দেখো কি বলেছে যে ফার্স্ট প্লেন এবং সেকেন্ড প্লেন এদের ইন্টারসেকশনগামী যে কোনো প্লেনের সমীকরণ কি হবে, 2x মাইনাস ওয়াই প্লাস 3z প্লাস 5 প্লাস ল্যামডা টাইমস সেকেন্ড প্লেন x প্লাস ওয়াই প্লাস z মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0।
তো এটা কি হচ্ছে 2 প্লাস ল্যামডা এক্স প্লাস -1 প্লাস ল্যামডা ওয়াই প্লাস 3 প্লাস ল্যামডা জেড প্লাস 5 মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 0, ঠিক? এটা পাওয়া যাচ্ছে। এবার এই হচ্ছে আমার থার্ড প্লেন, এটা জেনারেল প্লেন। এবার এই যে প্লেনটা আছে এই প্লেনের সঙ্গে ফার্স্ট প্লেন কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? ফার্স্ট প্লেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে, এই সেকেন্ড প্লেনের নর্মাল এবং ফার্স্ট প্লেনের নর্মালের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তো ফার্স্ট প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও এবং এই থার্ড প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও কত হবে? আমরা জানি যে যদি এই L1 M1 অ্যান্ড N1 হয় একটা প্লেন, আর L2 M2 N2 যদি হয় আরেকটা প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও, এবং প্লেন দুটো যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়ালস টু 0 হবে। সো এই কনসেপ্টটাকে, এই রেজাল্টটাকে যদি ইউজ করা যায়, তাহলে আমরা কত পাবো এখানে? যে 2 প্লাস ল্যামডা টাইমস এই 2 প্লাস -1 প্লাস ল্যামডা টাইমস দিস -1 প্লাস নেক্সট 3 প্লাস ল্যামডা টাইমস এই 3 ইজ ইকুয়ালস টু 0। একে যদি সিম্পলিফাই করা হয়, একে ক্যালকুলেট করার পরে ল্যামডার ভ্যালু পাবো হচ্ছে, আমি এটা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, তোমরা এটাকে ভ্যারিফাই করতে পারো, -7/2 হবে ল্যামডার ভ্যালু। -7/2 যদি এই মেইন ইকুয়েশন থার্ড ইকুয়েশনে প্লাগ করা যায়, তাহলে কি পাবো? 2x - y প্লাস 3z প্লাস 5, আর এখান থেকে আসছে -7/2 x প্লাস y প্লাস z -1 ইজ ইকুয়ালস টু 0। একে যদি ফার্দার সিম্পলিফাই করি কত পাবো? 4x - 2y প্লাস 6z প্লাস 10 -7x - 7y -7z প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। এটাকে ক্যালকুলেট করো, কত পাবে? -3x, এখান থেকে y -9y z z প্লাস আই থিঙ্ক 17, ইয়েস। তো এখান থেকে এটাকে ফাইনালি কত পাচ্ছি? 3x প্লাস 9y প্লাস z ইজ ইকুয়ালস টু 17। তো অপশানে আমরা দেখতে পাচ্ছি এটা আর কিছুই না, সেকেন্ড অপশন কারেক্ট। তো এখানের যে মেইন কনসেপ্ট হচ্ছে এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা এটাকে সলভ করতে পারছি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে এটা একটি লেন্দি কোয়েশ্চেন, কিন্তু দেখো প্রসেসটা বলে দিচ্ছি কি, যে R3-তে অবস্থিত দুটি সরলরেখার দিক অনুপাত মানে ডিরেকশন রেশিওর কথা বলেছে। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, ডিরেকশন রেশিওর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। দুটো প্লেন আছে, তাদের নর্মালের যে ডিরেকশন রেশিও আছে দুটো প্লেন, সেটা হচ্ছে এটা। সেই ক্ষেত্রে সরলরেখার দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? নট নেসেসারি প্লেন, তো দুটো সরলরেখার ডিরেকশন রেশিওর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, তো সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন। এবার তো দেখা যাক, L প্লাস M প্লাস N ইজ ইকুয়ালস টু 0 আছে, এবং সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 2LM প্লাস 2MN মাইনাস LN ইজ ইকুয়ালস টু 0। টার্গেট কি? টার্গেট হচ্ছে M, N এবং L এর ভ্যালু বের করা, সো দ্যাট কি করতে পারবো, দুটো সাপোজ L1 M1 অ্যান্ড N1 আছে একটা প্লেনের ডিরেকশন রেশিও, L2 M2 অ্যান্ড N2 আছে আরেকটা প্লেনের ডিরেকশন রেশিও। তো এদের মধ্যবর্তী কোণ হবে cos থিটা ইজ ইকুয়ালস টু L1 into L2, sorry, L1 into M, L1 এই দুটো সরলরেখা, মনে করো দুটো সরলরেখা, এবং এদের ডিরেকশন রেশিও হচ্ছে L1 M1 N1, L2 M2 N2 যথাক্রমে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল cos থিটার ফর্মুলা হবে L1 into L2 প্লাস M1 into M2 plus N1 into N2 divided by square root of L1 square M1 square N1 square into square root of L2 square M2 square plus N2 square। তো টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এই L1
M1 N1 L2 M2 N2 বের করা। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দেওয়া আছে। এই ফার্স্ট ইকুয়েশন থেকে কি করা যায়, ফার্স্ট ইকুয়েশন থেকে যদি আমি এটাকে কনসিডার করি, সাপোজ m বাই n আমি বের করতে যাচ্ছি, মনে করো টার্গেট, তো n দিয়ে ভাগ করে দিচ্ছি বোথ সাইডে, +1 is equals to 0, so L by n is equals to -1 plus m by n। তো এটাকে যদি এখানে সাবস্টিটিউট করা যায় 2, এখানে বোথ সাইডে আগে n স্কোয়ার দিয়ে ডিভাইড করো, n স্কোয়ার দিয়ে ডিভাইড করলে পাবে হচ্ছে L by n m by n প্লাস 2 ইন্টু m by n মাইনাস L by n is equals to 0। এখানে ফার্দার 2 ইন্টু L by n এর এক্সপ্রেশনটা কত হবে, 1 প্লাস m by n with a minus sign প্লাস 2 টাইমস m by n, এখান থেকে পাবো হচ্ছে 1 প্লাস m by n। তো এখানে দেখো এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস 2 টাইমস m by n স্কোয়ার প্লাস m by n প্লাস 1 is equals to 0। এটা আর কিছুই না, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 is equals to 0 টাইপের একটা ইকুয়েশন, তাই তো। এখানে এক্সটাকে কত বলছি আমরা, m by n। তো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করা যায়, x ইকুয়ালস টু পাবো হচ্ছে, x ইকুয়ালস টু কত পাবো, x ইকুয়ালস টু আই থিঙ্ক -1 এবং y ইজ ইকুয়ালস টু, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কত পাবে, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো x ইকুয়ালস টু 1 পাবো এবং মাইনাস হাফ পাবো। ওকে, x ইকুয়ালস টু 1 মিনস m বাই n ইকুয়ালস টু 1 অ্যান্ড মাইনাস হাফ, এই দুটো পাবো। তো একবার m বাই n ইকুয়ালস টু 1 এর উপর ভিত্তি করে আমাকে L ইস টু m ইস টু n বের করতে হবে, এবং m বাই n ইকুয়ালস টু মাইনাস হাফের উপর ভিত্তি করে সেম রেশিও আমাকে বের করতে হবে। তো একটার থেকে আমি কত পাবো, L1 M1 N1 একটা কম্পোনেন্ট পেয়ে যাব, আরেকটার থেকে মানে m বাই n ইকুয়ালস টু মাইনাস হাফ থেকে আমি কি পাবো, L2 M2 N2 পেয়ে যাব। এবার যখনই এই ভ্যালুগুলো পেরিয়ে যাবে, ইমিডিয়েটলি এই ফর্মুলাতে প্লাগ করলেই আমার থিটার ভ্যালু চলে আসবে। তো এই কোয়েশ্চেনটাকে তোমরা ট্রাই করে দেখতে পারো, এবং এর যদি ডিটেইল সলিউশন দরকার হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে নজর রাখবে, আমরা সেখানে ডিটেইল সলিউশনও প্রোভাইড করে দেবো। কোয়েশ্চেনটা একটু লেন্দি, কিন্তু এই হচ্ছে প্রসেস। এই আপ টু এই অবধি আমি হিন্টস দিয়ে দিলাম, বাকিটা তোমরা সলভ করো, এবং পুরোটাই ক্যালকুলেশনের উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রিলেটেড যা কিছু PDF রয়েছে সেগুলো তোমরা ওখান থেকে সংগ্রহ করতে পারো। পরবর্তী কোশ্চেনে আমি যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আসছি। এই প্রশ্নে বলেছে যে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত দেওয়া আছে। এই অধিবৃত্ত অন্তর্নিহিত একটি সমবাহু ত্রিভুজ হলো OAB, যেখানে O হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে এই ট্রায়াঙ্গেল যেটা আছে OAB এর বাহুর দৈর্ঘ্য কত হবে। এই হচ্ছে আমার একটা অধিবৃত্ত, এই হচ্ছে সাপোজ O, এই হচ্ছে x। তো এর সমীকরণ হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তো এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করার কথা বলেছে। ট্রায়াঙ্গেলটা মনে করো এটাই হচ্ছে সেই ট্রায়াঙ্গেল, এই OAB, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তো এই ট্রায়াঙ্গেলের A বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিতে পারি যে AT স্কোয়ার, 2AT, কারণ এটা পরাবৃত্তের ওপর, অধিবৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু। সিমিলারলি এখানে আমি এই বিন্দুটা কত পাবো, AT স্কোয়ার মাইনাস 2AT। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে AB এর দৈর্ঘ্য কত হবে, 4AT, এবং OC এর দৈর্ঘ্য কত হবে, OC এর দৈর্ঘ্য হবে হচ্ছে AT স্কোয়ার। ঠিক আছে, এবার এই যে একটা ট্রায়াঙ্গেল, এই স্মল ট্রায়াঙ্গেলটাকে যদি কনসিডার করো, তো এই অ্যাঙ্গেলটা আমার কত হচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 60, অবভিয়াসলি এই পুরো অ্যাঙ্গেলটাও 60 হবে, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। এবার যদি এই ছোট ত্রিভুজটাকে কনসিডার করি, ত্রিভুজ OAC, এটাকে যদি কনসিডার করি, এখানে OC ডিভাইডেড বাই, যদি AC করি, OC ডিভাইডেড বাই AC যদি করি, OC ডিভাইডেড বাই AC, তাহলে এটা কত পাবো, cot 30 ডিগ্রি। OC মানে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা পাবো হচ্ছে cot 30 ডিগ্রি।
তো ওসির দৈর্ঘ্য কত আছে? ওসির দৈর্ঘ্য আছে হচ্ছে এটি স্কোয়ার, আর এসি হচ্ছে 2AT ইজ ইকুয়ালস টু cot 30, মানে এর ভ্যালু হচ্ছে √3। তো এখান থেকে দেখো টি ইজ ইকুয়ালস টু একটা রিলেশন পাওয়া গেল, টি ইজ ইকুয়ালস টু 2√3, টি ইজ ইকুয়ালস টু 2√3 একটা রিলেশন পাওয়া গেল। আচ্ছা, যাই হোক, এই রিলেশনটা পরবর্তীতে কাজে আসবে। এবার কথা হচ্ছে যে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে। মনে করি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তার মানে এবি ইজ ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। তো এই পুরো ত্রিভুজটার জন্য আমি যদি ক্ষেত্রফল বের করি √3/4 ইন্টু এক্স স্কোয়ার, এটা প্রত্যেকেরই জানা, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বাহু এক্স হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে এটা। আর যদি এই ত্রিভুজটার আরেকটা কনসেপ্ট থেকে যদি আমি ক্ষেত্রফল বের করি, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এবি, এবি আর কিছু না, এবি হচ্ছে 4AT ইন্টু উচ্চতা মানে ওসি মানে হচ্ছে এটি স্কোয়ার, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখান থেকে যদি আমি এটাকে ক্যালকুলেট করি ফার্দার, কত আসবে 2A স্কোয়ার টি কিউব। তো 2A স্কোয়ার, টি মানে কি? টি মানে হচ্ছে 2√3 কিউব, তার মানে এটা আসছে 2A স্কোয়ার, এখান থেকে আসবে হচ্ছে 8 ইন্টু 3√3। এবার বোথ সাইডে আছে কি √3/4 এক্স স্কোয়ার, √3 ক্যান্সেল হয়ে যাবে, এক্স স্কোয়ার এখান থেকে আসবে 8 স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 3। এবার যদি এটাকে ক্যালকুলেট করি 8A ইন্টু √3, এটা অ্যান্সার চলে আসছে, যেটা কিনা ফার্স্ট অপশনে আছে। খুব সহজেই আমরা কোশ্চেনটাকে সলভ করে ফেলতে পারলাম এইভাবে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এখানে এই কোশ্চেনে কি বলেছে যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশন যেখানে ইউএন হচ্ছে অবকল সহগ, মানে u1 মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, u2 মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এই সম্পর্ক থেকে পি কিউ এবং আর এর ভ্যালু কত হবে? দেখো যেটা দেওয়া আছে ux ইজ ইকুয়ালস টু lx প্লাস এম বাই এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি। তো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করা যায়, এখান থেকে পাবো হচ্ছে ux ইজ ইকুয়ালস টু lx প্লাস এম, জাস্ট সিম্পলি ডেরিভেটিভ করে যাও বোথ সাইডে। তো এখান থেকে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, এখান থেকে পাচ্ছি ইউ ড্যাশ প্লাস, এটাকে যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি 2bu ইজ ইকুয়ালস টু এল। আবার নেক্সট টাইম এখানে যদি ডেরিভেটিভ করা যায় মাইনাস 2bx প্লাস সি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলাম ইউ ডবল ড্যাশ, এর যদি আবার ডেরিভেটিভ করা যায় 2x মাইনাস 2b ইউ ড্যাশ। সিমিলারলি এই পার্টে যদি ডেরিভেটিভ করা যায় কত পাবো 2x মাইনাস 2b, ইউ এর ডেরিভেটিভ করলাম ইউ ড্যাশ প্লাস 2u ইজ ইকুয়ালস টু এল এর ডেরিভেটিভ 0। তো এটাকেই যদি একটু ফার্দার সিম্পলিফাই করে লেখা যায় তো কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি ইউ ডবল ড্যাশ মানে হচ্ছে u2 প্লাস এখান থেকে কত পাবো 4 টাইম এক্স মাইনাস বি ইউ ড্যাশ মানে হচ্ছে u1 প্লাস 2u ইজ ইকুয়ালস টু 0। এবার এই ফর্মটাকে একবার এর সাথে কম্পেয়ার করো, এর সাথে কম্পেয়ার করলে পি এর ভ্যালু পাবে, কিউ এর ভ্যালু এবং আর এর ভ্যালু পাবে। তো পি এর ভ্যালু হবে এটা, কিউ এর ভ্যালু হবে এটা এবং আর এর ভ্যালু হবে এটা। দেখো সেকেন্ড অপশানে এক্স্যাক্টলি এটাই দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, কোয়াড্রেটিক একটা ইকুয়েশন, এর রুট হচ্ছে আলফা বিটা। তাহলে এই লিমিট এর ভ্যালু কত হবে, এই লিমিটের ভ্যালু কত হবে? তো এখান থেকে কি পাবো আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এবং আলফা বিটার ভ্যালু কত হবে সি বাই এ, ঠিক। এবার এখানে যদি এই লিমিটটাকেই জাস্ট কনসিডার করি তো লিমিট কি 1 মাইনাস কস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স টেন্স টু বিটা। এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে 1 মাইনাস কস 0 মানে 1 মাইনাস 1 0
এক্স টেন্স টু বিটা মানে এই নিচের টার্মটাও 0 চলে আসছে, মানে 0/0 ফর্ম আসছে। এবার যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যায় তো এখান থেকে কত পাবো, লিমিট এক্স টেন্স টু বিটা 2ax প্লাস বি সাইন এই ভেতরের কম্পোনেন্ট সেম 2x মাইনাস বিটা, স্টিল এটা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যায় 0/0 ফর্ম জন্য। অ্যাগেন তুমি ডেরিভেটিভ করতে পারো, ডেরিভেটিভ করার পরে কি পাবে, লিমিট এক্স মাইনাস এক্স টেন্স টু বিটা 2ax প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে কস ভেতরের টার্ম সেম অ্যাজ ইট ইজ, প্লাস 2a সাইন এই ভেতরের যা টার্ম ছিল সেটা ডিভাইডেড বাই 2। এবার দেখো এখানে কিন্তু স্পেসিফিক তোমার একটা ভ্যালু বের হবে, কারণ এই টার্মটা তোমাকে cos 0 মানে 1 দেবে, এই টার্মটা 0 হয়ে যাবে, তো এইখানে রয়েছে 2, তো কোনো প্রবলেম নেই। তো অ্যাজ এক্সটেন্স টু বিটা এর ভ্যালু আসবে 2a বিটা প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে অপশানগুলো আছে অপশানগুলোতে একটা জায়গায় এ স্কোয়ারটাকে বাইরে নেওয়া আছে কমন, তো এখানে আমি যদি জাস্ট এটাকে বাইরে নিই তাহলে আসবে এ স্কোয়ার বাই 2, এর ফর্মটাকে স্ট্যান্ডার্ড বানানোর চেষ্টা করছি, প্লাস বি বাই এ স্কোয়ার। এবার বি বাই এ এর ভ্যালু অলরেডি আমি জানি এখান থেকে, তো এই ভ্যালুটাকে যদি এখানে ইউজ করা যায় 2 বিটা মাইনাস আলফা মাইনাস বিটা স্কোয়ার, দ্যাট ইজ নাথিং বাট এ স্কোয়ার বাই 2, এখানে আসবে বিটা মাইনাস আলফা স্কোয়ার, যেটা আর কিছুই না, একবার আলফা মাইনাস বিটা আকারে যদি কেউ লেখে তাহলে আসবে আলফা মাইনাস বিটা স্কোয়ার বাই 2, তার মানে এটা অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, এখানে কি বলেছে কোশ্চেনটা দেখো, যদি একটা ফাংশন দেওয়া আছে fx ইজ ইকুয়ালস টু ই পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স হয়, তাহলে i1 একটা এক্সপ্রেশন আছে আর i2 আর একটা এক্সপ্রেশন আছে, তো i2 ডিভাইডেড বাই i1 এর ভ্যালু কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন। i2 ডিভাইডেড বাই i1 এর ভ্যালু কত হবে, তো i1টাকে একবার কনসিডার করো, i1 ইজ ইকুয়ালস টু এফ অফ মাইনাস এ বাই এফ অফ এ এক্স জি অফ এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। এবার যদি 1 মাইনাস এক্সটাকে টি হিসাবে সাবস্টিটিউট করা যায় তো ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ডিটি হয়ে যাবে, এবং এর লিমিটটাকেও অ্যাজ পার দ্যাট তোমাকে চেঞ্জ করে নিতে হবে, এক্স এবং টি এর লিমিট। এক্স এর লিমিট যখন এফ অফ মাইনাস এ তখন টি এর লিমিট কত হবে, টি এর লিমিট হবে হচ্ছে 1 মাইনাস এফ অফ মাইনাস এ, এবং এর লিমিট যখন এফ অফ এ তখন এর লিমিট হবে 1 মাইনাস এফ অফ এ। তো এটাকে অ্যাজ পার দ্যাট যদি তুমি এটাকে কনসিডার করো তাহলে আসবে 1 মাইনাস এফ অফ মাইনাস এ, এখানে আসবে 1 মাইনাস এফ অফ এ, এখান থেকে আসবে 1 মাইনাস টি জি অফ টি ইন্টু 1 মাইনাস টি ডিটি উইথ আ মাইনাস সাইন। তো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করা যায় তো কত পাবো, 1 মাইনাস এফ অফ মাইনাস এ 1 মাইনাস এফ অফ এ 1 মাইনাস টি জি অফ টি 1 মাইনাস টি ডিটি। এবার দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়ালস টু ই পাওয়ার এক্স বাই 1 প্লাস ই পাওয়ার এক্স, এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স সাবস্টিটিউট করে এই যে ফাংশনটা তুমি পাবে সেটার মধ্যে একটা সুন্দর প্রপার্টি দেখতে পারবে, সেটা হচ্ছে 1 বাই ই পাওয়ার এক্স প্লাস 1। এবার যদি দুটোকে যোগ করা যায় তাহলে পাবো হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু ই পাওয়ার এক্স প্লাস 1 বাই ই পাওয়ার এক্স প্লাস 1, যেটা কিনা 1। তার মানে এখান থেকে কত পাচ্ছি, এফ অফ মাইনাস এক্স 1 মাইনাস এফ অফ মাইনাস এক্স, দ্যাট ইজ এফ অফ এক্স। তার মানে এখান থেকে কি পাচ্ছি একটা এক্সপ্রেশনটা হচ্ছে এটাই যে 1 মাইনাস এফ অফ মাইনাস এ দ্যাট ইজ এফ অফ এ। তো এটাকে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, তো এখানে যদি অ্যাপ্লাই করি তো কত পাবো, 1 মাইনাস এফ অফ এ হয়ে যাচ্ছে 1 মাইনাস টি জি অফ টি ইন্টু 1 মাইনাস টি ডিটি। ঠিক আছে, এই জায়গাটাকে তোমরা আরেকবার লক্ষ্য করো, বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট ফাংশনাল প্রপার্টি এবং এর ওপর ভিত্তি করেই এই কোশ্চেনটাকে কিন্তু একজন খুব সহজে সলভ করে দিতে পারে। তো এবার দেখো এই অবধি করার ছিল, এরপরে বাকিটা হচ্ছে জাস্ট রুটিন ক্যালকুলেশন। এবার দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে 1 মাইনাস, এটা হচ্ছে এফ অফ মাইনাস এ। তো এবার দেখো 1 মাইনাস এফ অফ এ এই যে কোয়ান্টিটিটা আছে এটাকেও একজন চাইলে চেঞ্জ করে দিতে পারে ওই প্রিভিয়াস
ফর্মুলেশনটাকে অ্যাপ্লাই করে। দেখো এটাকে কি করে চেঞ্জ করবে, এই সেম এই ফর্মুলার থেকেই কিন্তু চেঞ্জ করা যায়। এই ফর্মুলার থেকে কি করে চেঞ্জ করবে, এই ফর্মুলাটার থেকেই চেঞ্জ করা যায়। কি করে চেঞ্জ করবে, 1 মাইনাস এফ অফ এ দ্যাট ইজ এফ অফ মাইনাস এ। তো এখান থেকে এফ অফ মাইনাস এ চলে আসলো। তো এটাকে দেখো ইন্টিগ্রেশন এফ অফ মাইনাস এ, এখানে আসছে এফ অফ এ জি অফ টি ইন্টু 1 মাইনাস টি ডিটি মাইনাস এফ অফ মাইনাস এ এফ অফ এ টি ইন্টু জি অফ টি 1 মাইনাস টি ডিটি। আমি এই জায়গাটা মুছছি, এই জায়গাটা মুছে এখানে এই বাকি ক্যালকুলেশনটা করছি। তো তোমরা স্টেপগুলোকে জাস্ট ফলো করো। এখানে পরবর্তীতে এই দুটো যে পার্ট এলো রাইট হ্যান্ড সাইডে, এটাকে কিভাবে লেখা যায়, I1 ইজ ইকুয়ালস টু এই যে ফার্স্ট পার্ট যেটা আছে, ফার্স্ট পার্টটা আর কিছুই নয়, ফার্স্ট পার্ট হচ্ছে I2 মাইনাস এই যে সেকেন্ড পার্ট যেটা দেওয়া আছে এটা হচ্ছে I1। সো I1, তো এখান থেকে কত পাচ্ছি, 2I1 ইজ ইকুয়ালস টু I2। তো এখান থেকে I2 ডিভাইডেড বাই I1 ইজ ইকুয়ালস টু 2। তো এটা আমার থার্ড অপশান কারেক্ট হয়ে গেল। তো এটাকে কিন্তু খুব সহজেই কোশ্চেনটাকে সলভ করা গেল, জাস্ট এই ফাংশনের এক সুন্দর প্রপার্টিকে কাজে লাগিয়ে। পরবর্তী এই কোয়েশ্চেনে বলেছে যে একটা লিমিট দেওয়া আছে এবং একটা ডেরিভেটিভ এফ ড্যাশ 1 এর ভ্যালু 2 দেওয়া আছে, এফ অফ 1 এর ভ্যালু 4 দেওয়া আছে, তাহলে এই লিমিটের ভ্যালু কত হবে। তো লিমিট ইন্টিগ্রেশন 4 টু এফ এক্স 2t x মাইনাস 1 ডিটি এক্স টেন্স টু 1। এবার দেখো এর ভ্যালু কি করে বের করব, এর ভ্যালু বের করা খুবই সহজ হবে। এখানে প্রথম স্টেপ যেটা, এখানে দেখো কি বলেছে, এখানে ইন্টিগ্রেশন 2t আছে, তো লিমিট x টেন্স টু 1 বাই এক্স মাইনাস 1টাকে বের করে আনো আর 2কেও বের করে দাও। তো ইন্টিগ্রেশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4 টু এফ এক্স টি ডিটি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বেসিক্যালি। তো এটাকে যদি ইন্টিগ্রেট করা যায় তো কি আসবে, এক্স টেন্স টু 1 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 মানে ওখান থেকে কি পাবে, যদি আপার এবং লোয়ার লিমিটকে বসানো যায় যে এফ এক্স স্কোয়ার মাইনাস 16 বাই 2, ঠিক। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 1। এবার এফ টেন্স টু 1 মানে এফ অফ 1 এর ভ্যালু আছে 4, তার মানে অ্যাগেইন 0/0 ফর্ম আমরা এখানে পাচ্ছি। তো ল হসপিটাল বা এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করো তাহলে পাবে 2fx এফ ড্যাশ এক্স, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে নিচে পাচ্ছি 1। তো এখান থেকে 2f অফ 1 এফ ড্যাশ 1, তো এফ অফ 1 এর ভ্যালু কত আছে, এফ অফ 1 এর ভ্যালু আছে কত 4, এফ ড্যাশ 1 এর ভ্যালু 2, তো এর অ্যান্সার আসবে 16 ফার্স্ট অপশানে আছে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, এই হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। এখানে আজকের এটাই লাস্ট কোয়েশ্চেন হতে চলেছে। তো দেখো লগারিদম এই একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, তাহলে এফ এক্স এর ভ্যালু কত হবে। দেখো লগারিদম লগ ই বেসের আছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার যদি ডিরেক্টলি একজন লগ এই কোয়ান্টিটি এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে যদি একটা সাবস্টিটিউশন করে টি দিয়ে, তো ইমিডিয়েটলি দেখো কী পাবে, লগ থেকে কত পাচ্ছ 1 বাই দিস কোয়ান্টিটি ইন্টু এর ডেরিভেটিভ যদি করো তো কত পাবে 1 বাই এক্স টাইমস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে 1 প্লাস 2x ডিভাইডেড বাই 2 টাইমস 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিটি ডিএক্স। এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করা যায় তাহলে কত পাবে, dx বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। খাতায় ক্যালকুলেশনটাকে সবাই করার চেষ্টা করো এবং দেখবে এই এক্সপ্রেশনটাই তোমরা পাচ্ছ। এটাকে ফার্দার একটু জাস্ট একটা স্টেপ করো, দেখতে পারবে এটাই পাচ্ছ। তো এখান থেকে কি পাচ্ছি আমরা, টি ডিটি মানে আর কি, এটা টি স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার টি স্কোয়ার বাই 2 মানে হচ্ছে কি লেখা যায়, হাফ লগ এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, বেসটা হচ্ছে ই।
তাহলে এটাকে যদি জাস্ট কম্পোজিশন ফাংশনের একটা কম্পোজিশন আকারে যদি জিনিসটাকে ভাবি, দ্যাট ইজ এটাই দেওয়া আছে এফ এক্স জি এক্স প্লাস সি। তার মানে আমার এফ ফাংশনটা কি আসছে, এফ ফাংশন মানে আউটার ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, এবং জি এক্স মানে হচ্ছে ইনার ফাংশন যেটা আসছে, ইনার ফাংশনটা হচ্ছে ইনার ফাংশন যেটা আছে, ইনার ফাংশনটা কত, লগারিদম, লগারিদমের ফাংশন লগ ই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে দেখো যদি এফ এফ অফ জি এক্স করা যায়, মানে বেসিক্যালি এফ অফ জি এক্স মানে এই কোয়ান্টিটি, তাহলে আলটিমেটলি তুমি এটাই পাচ্ছ। ঠিক আছে, তো অপশন নাম্বার এ কারেক্ট হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্নগুলোতে কী করতে হয়, যখন এই স্টেপটা এলো আসার পরে যে অপশনগুলো আছে তার সঙ্গে একটু ট্যালি করে করে দেখতে হয়, তো ফাইনালি খুব সহজেই কারেক্ট অ্যান্সার যেটা সেটা পাওয়া যায়। তো এই ছিল আজকের লেকচারে, এবং তোমাদেরকে আবারও বলে রাখছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফার্দার যে রেগুলার কোর্সগুলো রয়েছে তার জন্য ডিটেল তোমরা পেয়ে যেতে পারবে, এবং এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যাতে করে যা কিছু ক্র্যাশ কোর্স আপকামিং ডিসেম্বর থেকে স্টার্ট হতে চলেছে, মানে কাল থেকে যেটা স্টার্ট হতে চলেছে, সেই ক্র্যাশ কোর্স বা রেগুলার কোর্সের সমস্ত ম্যাটেরিয়াল এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশন তোমরা এই অভিকশন শিক্ষালয়ের যে এই টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা খুব সহজেই পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।